একটি স্থির নৌকা, নৌকাটা কি ছিল, স্থির ছিল। তো তার উপর একটা কি ছিল, পতাকা টাঙানো ছিল। তো নৌকার উপর তো ওই যে হলো পতাকা থাকে না, তো ছিল পাল থাকে। তো যাই হোক আমরা পতাকা ধরে নিচ্ছি আপাতত। একটি স্থির নৌকার উপর পতাকা টাঙানো ছিল এবং বাতাস হচ্ছে, অবশ্য নদী তার মানে কত প্রকৃতির বাতাস, তার কারণে তোমার 71 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর পূর্ব দিকের মাঝামাঝি ভাবে উঠতেছিল। কে উঠতেছিল? পতাকাটা উঠতেছিল। এবার নৌকাটা হঠাৎ করে রানিং মানে যাওয়া শুরু করছে, চলা শুরু করছে, সেটা হলো কত 51 কিলোমিটার/আওয়ার বেগে উত্তর দিকে। উত্তর দিকে নৌকাটা চলা শুরু করলো, তাহলে পতাকাটা লব্ধি বেগ কত হবে? কারণ পতাকার ভিতর কি আছে, বাতাসের বেগ আছে, আর আছে হচ্ছে আমার কত নৌকার বেগ আছে। তাহলে আমাকে বের করতে হবে কত লব্ধি বেগ কত এবং কত অ্যাঙ্গেলে লব্ধি বেগ ইকুয়াল টু হাট, এবং কত অ্যাঙ্গেলে নৌকা চলে কত অ্যাঙ্গেলে পতাকাটা উড়বে, ঠিক আছে, লব্ধির যে অ্যাঙ্গেল সেটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আবার বলি আমি, একটি স্থির নৌকা টাঙানো ছিল, পতাকা হলো কত তোমার 71 কিলোমিটার/আওয়ার বেগে পতাকাটা উঠতেছিল নৌকার উপর স্থির যখন ছিল। যখন নৌকাটা চালনা শুরু করেছে, নৌকাটা যাওয়া শুরু করছে, তারপর পতাকার বেগটা কত হবে এবং সেটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে উঠবে সেটা আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আগে ছবিটা আঁকাই। আমরা আগে ছবিটা আঁকাই, যেহেতু আমার উত্তর পূর্ব দিক বলছে, কোনো ধরনের কোন হিসাব দেওয়া নাই, আমরা তো জানি অবশ্যই পি কিউ দুটো ভেক্টরের মধ্যবর্তী কি দেওয়া থাকা লাগবে, আমার কোণ দেওয়া থাকা লাগবে। পি কিউ এর মধ্যবর্তী কি দেওয়া থাকা লাগবে, আমার অবশ্যই কোণ দেওয়া থাকা লাগবে। তো এখানে তো আসলে কোণ দেওয়া নাই, যদি ছবিটা আমরা আঁকাতে পারি তাহলে আমরা কোণটা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা আঁকাই এরকম, উপর দিকে হয় হলো উত্তর, এইদিকে হলো কত দক্ষিণ, এই পাশে হলো কত পূর্ব, এইদিকে হলো কত হলো তোমার পশ্চিম, ঠিক আছে। উত্তর পূর্ব দক্ষিণ, ঠিক আছে, সব দিকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আসো এবার আমাদের এখন কোনগুলো একটু হিসাবগুলো করে ফেলি, কোনগুলা হিসাবগুলো আমরা কত করে ফেলি। তাহলে আমাকে কি বলছে প্রথমে, কালি প্রথমে বলছে হলো কত 71 কিলোমিটার উত্তর পূর্ব দিক, ঠিক আছে। আমি একটু বোঝানোর জন্য আমি এইভাবে লিখবো, 71 কিলোমিটার/আওয়ার উত্তর পূর্বে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, ঠিক আছে। ওখানে তো মাঝামাঝি বলছে, তার মানে হচ্ছে মাঝখান দিয়ে চলে গেছে, এই পাশে 45 এই পাশে 45, ঠিক আছে, ওটা তো তোমরা পারবা, বোঝা যাচ্ছে মাঝামাঝি মানে একটা মাঝখান দিয়ে গেছে, কোনো সমস্যা হবে না। কিন্তু এবার এভাবে যদি বলে দেওয়া থাকতো 71 কিলোমিটার উত্তর পূর্বে 30 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, তাহলে সেভাবে কি নিতা? আমি 71 কিলোমিটার নিচ্ছি, তার মানে কত এই দিক বরাবর যাবে, 30 ডিগ্রি কার সাথে, উত্তরের সাথে না পূর্বের সাথে নিবা? আমার যে 30 ডিগ্রি কোনটা দেওয়া আছে, এই যে এইভাবে দেওয়া আছে, এই পাশে উত্তর, এই পাশে হলো কত তোমার হলো কত পূর্ব। তো তোমার যে কোনটা নিতে হবে যে 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি কার সাথে নিবা, উত্তর দিকের সাথে, নাকি আরেকজন যদি বলে যে আমি পূর্ব দিকের সাথে? তো এখানে কি বলে দেওয়া আছে কোশ্চেনে যে উত্তর পূর্ব দিকের সাথে কোন দিকের সাথে নিবা? তো এটা আসলে বলে দেওয়া আছে সামনে যেটা থাকবে, সামনে যেটা থাকবে তার সাথে নিতে হবে। কোন হচ্ছে হলো সামনে যেটা থাকবে তার সাথে নিবা, তার মানে হলো সামনে আছে কত উত্তর, উত্তর দিকের সাথে, উত্তর দিকের সাথে তোমার হলো কত 30 ডিগ্রি কোণ করে তোমাকে নৌকাটা চালাতে হবে, বা যেটাই হোক যেটা বস্তু আছে সেই বস্তুটা পরিচালনা করবে। সবসময় মনে রাখবা, সামনে যেটা দেওয়া থাকবে, সামনে যেটা দেওয়া থাকবে তার সাথে কোনটা নিতে হবে, সামনে যেটা দেওয়া থাকবে তার সাথে কি নিবা, কোনটা নিবা। আচ্ছা, তো এই হলো আমাদের কথা। তো এখানে আমাদের কি বলছে, এর মাঝামাঝি বরাবর, এদিক বরাবর, তার মানে এই পাশে 45 এই পাশে কত 45, তার মানে হলো কত তোমার এই পাশে 45 ডিগ্রি, ওই পাশে কত হলো তোমার 45 ডিগ্রি, কারণ মাঝামাঝি দিয়ে গেছে 45 করে গেছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পতাকা উঠতিছে, পতাকা পতাকার মতো উঠতিছে, কোন দিক বরাবর উঠতিছে, এই দিক বরাবর হয়তো উঠতিছে এইভাবে পতাকা, ঠিক আছে। এটা হলো পতাকার মাথা, ওইদিকে উঠতেছে, এটা হলো কত পতাকার মাথা, ফ্ল্যাগ এই যেভাবে ওরে না, সামন দিকের অংশ এটা, ঠিক আছে, এইদিকে উঠতেছে। নৌকা আছে মনে করো এখানে, হঠাৎ করে নৌকার মনে হলো যে না আমি আর স্থির থাকবো না, নৌকা কিন্তু প্রথমে কি ছিল, স্থির ছিল। তো বললো যে আমি আর স্থির থাকবো না, আমি একটু সামন দিকে যাব। তাহলে নৌকাটা আমি কত এইভাবে আঁকালাম, ঠিক আছে। আচ্ছা, দিয়ে নৌকাটা কোন দিকে গেছে, সামন দিকে গেছে, মানে উত্তর দিকে গেছে, দেখো উত্তর দিকে চলতে শুরু করলো কত দিয়ে, 51 কিলোমিটার পার আওয়ার।
নৌকাটা কোন দিকে গেছে, এই যে নৌকা দিলাম, নৌকা কত সামন দিকে চলে গেছে, ঠিক আছে, নৌকা কত সামন দিকে গেছে। আচ্ছা, এই দিকে গেছে। তাহলে আমাকে একটু তোমরা বলো, আগে তো স্থির অবস্থায় পতাকা এইদিকে উঠতো তাই না, এইদিকে উঠতেছিল। এখন যদি নৌকা ওইদিকে যায় তাহলে কত বাতাস তার অপোজিট দিকে আসবে বৃষ্টির হিসাবে। ওখানে ছিল গাড়ি, এবার কে তোমার ছিল নৌকা আসছে, আর কোনো পার্থক্য নাই। তাহলে বাতাস আমার এইদিকে হবে। কত বেগে যাবে বাতাস? 51 কিলোমিটার/আওয়ার বেগে যাবে, ঠিক আছে। তাহলে বাতাসটা যদি এইদিকে আসে, বাতাসটা যখন এই দিক দিয়ে তোমার ফ্লো করা শুরু করবে, তখন নাকি পতাকা এখানে থাকবে, নাকি পতাকা তখন এইদিকে আসবে? পতাকা তখন ঘুরে যাবে না? অবশ্যই যাবে। বৃষ্টির মতো অঙ্ক আর কি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি আবার বলতেছি। আমাদের কথা হলো এখান থেকে বলছে হলো কত, উত্তর পূর্ব দিকে মাঝামাঝি ভাবে উঠতেছিল, ঠিক আছে। উত্তর পূর্ব দিকের সাথে পতাকাটা 45 ডিগ্রি মাঝামাঝি, মানে কত 45 45 45 45 করে তোমার হচ্ছিল কত, এই দিক বরাবর উঠতেছিল, ঠিক আছে। এই দিক বরাবর কি উঠতেছিল। আচ্ছা, তাহলে এখন যখন এইভাবে উঠতেছে পতাকা, এইভাবে উঠতেছে, এটা হলো পতাকার মাথা, এটা হলো পতাকার মাথা, ঠিক আছে। তা এখন যদি হঠাৎ করে যদি তোমার মনে করো যে নৌকাটা এখানে আগে ছিল, প্রথম অবস্থায় কিন্তু স্থির ছিল, স্থির ছিল কিন্তু বাতাস কোনো কিছু ছিল না। তো নৌকাটা যখন এই দিকে যখন যাতায়াত করবে, তাহলে কি হবে, তার বাতাস তার অপোজিট দিকে ফ্লো করবে না। গাড়ির বৃষ্টি এবং গাড়ির রঙের ক্ষেত্রে আমরা কি করছিলাম, গাড়ি বা আমি লোক সামন দিকে গেলে বাতাস তার কত পিছন দিকে আসে, তাহলে কত বাতাস তার পিছন দিকে আসবে। বাতাস যদি এই দিক দিয়ে আসে, তাহলে পতাকা কি আর এদিকে উঠতে পারবে? পতাকাটা তখন কি হবে, ঘুরে হয়তো বা এদিকে হবে না, এইদিকে হবে, নাকি কোন দিকে হবে আমি সেটা জানি না, ঠিক আছে। এটা তার লব্ধি, হয়তো বা এদিকে হতে পারে, কত অপোজিট দিকে হতে পারে, তো আমি তো সেটা জানি না, সেটা আমাদের কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এখন যদি ছবিটা আঁকাই, যদি ছবিটা আঁকাই ফাইনাল, তাহলে আমরা দেখতে পারবো কি, এদিক বরাবর কে যাচ্ছে, এই যে বাতাস। আচ্ছা, তো বাতাস না বলে এখানে কি বলবা, আমি কি বলছিলাম কতদিন, লব্ধি বেগের ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু নৌকা এদিকে গেছে, ওটাকে আমরা কিন্তু উল্টে দিছি, ঠিক আছে। যে ভেক্টরের সাপেক্ষে তোমার লব্ধি বেগ বের করতে হবে, সেই ভেক্টরটাকে কি করে দিব, উল্টে দিব, ঠিক আছে। আচ্ছা, তাহলে লব্ধি বেগ গেছে তোমার ছিল এইদিকে। আচ্ছা, লব্ধি বেগ বের করব, পতাকা মানে ফ্ল্যাগ, এফ দিলাম, কার সাপেক্ষে, নৌকার সাপেক্ষে, সেটাকে বি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে। দেখো, লব্ধি বেগকে আর এ বি দ্বারা প্রকাশ করলাম। আর এফ মানে হচ্ছে হলো কত, নৌকার বেগ, এফ পতাকার বেগ, এফ তে হলো কত ফ্ল্যাগ, তে হলো কত পতাকার বেগ, বি তে হলো কত বোট, মানে কত হলো নৌকার বেগ, ঠিক আছে। আচ্ছা, আর নৌকাটা আগে পতাকা কোন দিকে যাচ্ছিল, এই দিকে, তাহলে এই দিকে দিতে পারো তুমি হচ্ছে হলো কত ভিএফ, ভিএফ এর মান ছিল কত 71 না, 71 কিলোমিটার বেগে চলতেছিল। আর এটা হলো নৌকার বেগ, তুমি দিতে পারো কত দিবা, ভিভি দাও। তাহলে এক কাজ করো, এটা আর দাও না, তাহলে ডাব্লু দাও, ঠিক আছে, এটা ডাব্লু দাও। এখন কি করতে হবে, আমার কোন লাগবে না, এই ভেক্টর আর এই ভেক্টরের মধ্যবর্তী এই কোণটা কি করতে হবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাছাড়া তো হবে না। আলফার মান না হলে কত ডাব্লু বের করতে পারবা, ডাব্লু এফ বি ইজ ইকুয়ালস টু কত আমাদের, এত স্কোয়ার ইকুয়াল টু ভিবি স্কোয়ার প্লাস 2 ভিএফ ভিবি কজ হলো কত আলফা। তো আলফার মানটা তো আমরা এখনো জানি না, আলফার মানটা কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। একটু খেয়াল করো, এইখানে দেখো এইটুকু 45 ডিগ্রি আর এইটুকু কত 90 ডিগ্রি না, তাহলে কোন কত আসে 135 ডিগ্রি। খেয়াল করো এইটুকু কত 35 ডিগ্রি আর এইটুকু কত 45 ডিগ্রি, তাহলে কোন আসে হলো কত 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আলফার মান 135, আলফার মান হলো কত 135, এই ভিএফ এর মান বসাও, ভিবি এর মান বসাও। হ্যালো। আচ্ছা, ওই আমার একটা ফোন আসছিল, তো কথা শুনতে পাচ্ছ? তোমরা এক কাজ করো, আলফার মানটা 135 ডিগ্রি বসায়, আর ডাব্লিউ এফ বি এর মান কত আসে, এফ বি এর মানটা কত আসে আমাকে সেটা একটু বলো।
ঠিক আছে, তারপরের অংশে আমরা আসি। ঠিক আছে, ওটার মান কত আসে সেটা আমাকে একটু বলো, তাহলে আমরা তারপরের অংশে আসবো। আমি তো কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, তাহলে তোমরা আমাকে একটু একটু এখান থেকে 135 বসায় যে মানটা আসে সেটা একটু আমাকে বলো, সেটা একটু আমাকে বলো, তারপরের অংশে আমি একটু আসি। ঠিক আছে, তারপর একটু হালকা একটা ওভারভিউ আমি আবার বলবো। দেখো তো একটু কত আসে মানটা। 50 50.21, ঠিক আছে, 50.2, হ্যাঁ ঠিক আছে। 50 দশমিক হলো কত 2 এত কিলোমিটার পার আওয়ার। তার মানে হলো কত 50.21 কিলোমিটার পার আওয়ার বেগে, এত বেগে সেটা কি করতেছিল, চলতে শুরু করছে। ঠিক আছে, গতি বেগে। আচ্ছা, এবার কত কোণটা বের করতে হবে। তো কোণ বের করার সূত্র কি আমরা জানি, আমরা একটা কোণ ধরে নিব, তাই না, থিটা ধরে নিব, এটা বাদ দিই। এটা কি আলফা, আলফাটা একটু মুছে দেই, কারণ আমার আর আলফা তো লাগতেছে না এখানে, না এই কোণগুলো মুছে দেই। এখান থেকে তাহলে থিটাটা বের করতে হবে, তাহলে থিটাটা আমরা বের করে বলো কত কত আসে। আমাদের tan থিটার ইকুয়েশন কি, tan থিটা ইকুয়ালস টু আমরা জানতাম উপরে sin 135 ডিগ্রি, নিচে হলো cos হলো কত 135 ডিগ্রি। ঠিক আছে, আর উপরে হয় লম্ব, নিচে হয় কত ভূমি, তাহলে লম্ব কোণটা যার সাথে কোণ নেব সেটা হলো ভূমি, ভূমি হলে 51, আর লম্ব তাহলে অপোজিট যেটা থাকতেছে সেটা, সেটার মান হলো কত 71, 71 নিচে হলো কত 51 প্লাস হলো কত 71। তাহলে এখান থেকে তোমরা একটু থিটার মানটা বের করে কত আসে সেটা একটু আমাকে জানাও। ঠিক আছে, তুমি অ্যান্সার বলবে যে দক্ষিণের সাথে এত ডিগ্রি কোণ করে পতাকাটা ওড়ে। ঠিক আছে, দক্ষিণের সাথে এত ডিগ্রি কোণ করে পতাকাটা ওড়ে। ফুল দেখি মেসেজ দিছে, সবাই কি ক্লিয়ার দেখতে পাচ্ছ, কি তোমাদের সমস্যা হচ্ছে? তাহলে এই ফুলের তো নেটওয়ার্ক এমনিতে সমস্যা থাকে, ও তো তার এক বিপদ। এখন এই ঝাপসা ক্লিয়ার করি কি? আজকে আবার হঠাৎ করে ঝাপসা দেখাচ্ছে। সকালে তো ক্লাস নিলাম, হঠাৎ তো ক্লাস করলো। তাহলে চলো, এই যে নেটওয়ার্ক আপ ডাউন করতেছে, তো নেটওয়ার্ক আপ ডাউনের জন্য আর কি সমস্যাটা হচ্ছে। কারণ নেটওয়ার্ক আপ ডাউন না করলে তো তোমার একসময় ক্লিয়ার দেখবে, একসময় ঝাপসা দেখবে, তা তো হয় না। তো যাই হোক, থিটার মানটা কত আসছে, 80 26 আসছে। ঠিক আছে তো ক্যালকুলেশন। আচ্ছা তাহলে যা আসবে তাই 20, আচ্ছা সমস্যা নেই, 26 পয়েন্ট যা আসছে তাই হবে। এত ডিগ্রি তো আমার কাছে যেটা করা ছিল সেখানে তার মানে ক্যালকুলেশন ভুল আছে, আর কি 89 লিখছিলাম। যাই হোক সমস্যা নেই। আচ্ছা, আপাতত এই অঙ্কগুলো এখানে থাকুক তোমাদের। 89 না, হ্যাঁ, হ্যাঁ, আমি তো সেটাই দেখলাম, আমার এখানে টাই করা আছে। তো যাই হোক 89 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে হয়তো বা। এত ছোট কত এত ডিগ্রি করে দক্ষিণের সাথে অ্যান্সার লিখতে অবশ্যই এভাবে বলতে হবে, দক্ষিণের সাথে, দক্ষিণ দিকের সাথে 89 ডিগ্রি কোণে কি করবে, পতাকা উড়বে, পতাকা উড়বে।
অবশ্যই দিকের সাথে উল্লেখ করে দিতে হবে। থিটা যখন বলবে কার সাথে থিটা নিছো, এটা মাস্ট বি উল্লেখ করে বলতেই হবে, মাস্ট বি উল্লেখ করে বলতেই হবে। ঠিক আছে? তো যাই হোক, আমাদের মোটামুটি উপাংশ সূত্র বলো, আপেক্ষিক বেগের অঙ্ক বলো, লব্ধির অঙ্ক, সামান্তরিকের অঙ্ক যেগুলো বলো, এগুলো আসলে মোটামুটি শেষ। শেষ বলতে আসলে শেষ বলে কিছু নাই, আরো অনেক অঙ্ক আছে। তো সব তো আর এখানে করা সম্ভব হচ্ছিল না। আমি তো নোট তো দিবই। তো দেখতেছি হয়তো বা তোমার আসলে সেকেন্ড ইয়ারের একটু দিচ্ছি তাড়াতাড়ি, কারণ আমাদের একটু ইমার্জেন্সি। তোমরা এখনো কলেজে ভর্তি হওনি, তোমাদেরকে দেবো। আমার নোট করাই আছে, কিন্তু এগুলো আসলে অগোছালো ভাবে আছে। তো একটু সাজায় গোছায় তোমাদেরকে দিব। তো সেগুলোতে এগুলোতে থাকবেই। আর সাথে যদি অফলাইনে যখন শুরু করি তখন এগুলো নিয়ে আরো ডিটেইলস আলোচনা করবোই। আর এটার একটা ক্লাস লেকচার আমার কাছে আছে, তো সেটারও দেখি পিডিএফ ফাইল করে তোমাদের দিয়ে দিব নি, সেটা তোমরা দেখে নিও। তো এর মধ্যে দিয়ে তোমার হচ্ছিল আমাদের যে সূত্রের পাঠগুলো ছিল, যে সামুদ্রিক সূত্র, লব্ধির যে সূত্রগুলা, তারপর লম্বাংশের উপাংশের অঙ্কগুলা, আপেক্ষিক বেগের অঙ্কগুলা, এখানে এটা করে শেষ। ঠিক আছে? এরপরের যে টপিকটা আছে, এরপরের টপিকটা হলো থার্ড ডাইমেনশনের টপিক। ঠিক আছে? ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থা। তো আমি আগেও বলছিলাম থার্ড ডাইমেনশনটা বোঝানো খুবই কঠিন। আর যে টপিকটা আছে ওটা আসলে এইভাবে বোঝানো যাবেই না। ঠিক আছে? একটা ছোট একটা টপিক ছিল, তো ওটা আর কি বোঝানো একবারে সম্ভব না। বোঝানো যাবে যদি আমাদের একটা ফুল একটা আমাকে রুম দাও, তাহলে খুব সুন্দরভাবে আমি বোঝাতে পারবো। কিন্তু যেহেতু আমার ক্যামেরায় সম্ভব হচ্ছে না, তো সেই জন্য আর কি এই টপিকটা আমি একটু বাদ দিয়ে যাবো, খালি তোমাদের একটু জানাই দিব খালি। ঠিক আছে? প্রমাণটা আমি দেখাতে পারলাম না। ঠিক আছে? প্রমাণটা আমি দেখাতে পারলাম না, আমি তোমাদের খালি শুধু একটু দেখাই দিব। সেটা হলো কত, 4i প্লাস 6j প্লাস এরকম ধরনের 7j, এরকম তো আমরা লিখছিলাম আগে, অনেক আগে প্রথম দিকে যখন করছিলাম যে আপেক্ষিক অবস্থান, ত্রিমাত্রিক আয়ত স্থানাঙ্ক ব্যবস্থায় বলছিলাম যে একটা বাসা আছে, এখান থেকে বাসা থেকে একজন স্কুলে যাচ্ছে, যাওয়ার জন্য একটা স্থানাঙ্ক, একমাত্রিক স্থানাঙ্ক, আর একজন এখানে যায় একটু ঘুরে ঘুরে স্কুলে গেল, এইভাবে কিন্তু উদাহরণ দিয়ে দিয়ে আমি কিন্তু বলছিলাম। ঠিক আছে? তো সেটার ক্ষেত্রে আমি কিন্তু এইভাবে বলছিলাম যে একটা হলো 4i মানে x অক্ষ বরাবর 4 ঘর যাবে, y অক্ষ বরাবর 6 ঘর যাবে, z অক্ষ বরাবর কত 7 ঘর যাবে। তো এটা আমরা কিন্তু মুখে মুখে বলছি, তাই না? তো এটারই একটা প্রমাণ ছিল, থার্ড ডাইমেনশন হিসাব করে প্রমাণ। তো যেহেতু আসলে এটা করাটা খুবই টাফ হয়ে যাবে, এটা বোঝানো সম্ভবই হবে না, সেই হিসাবে খালি তোমরা খালি এটা জেনে রাখো, এটার একটা প্রমাণ আছে, সেই প্রমাণ দিয়ে আসলে করতে হয়। ঠিক আছে? আমি যদি একটু ছবি আঁকাই তাহলে দেখতে এরকম হবে। থার্ড ডাইমেনশন, একটা বিন্দু আছে পি বিন্দু, এই পি বিন্দু যদি স্থানাঙ্ক এক্স ওয়াই জেড হয়, পি বিন্দুর স্থানাঙ্ক কত হয় যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে মূল বিন্দু থেকে এই পি বিন্দুর যে অবস্থান, পি বিন্দুর যে অবস্থান, সেটা যে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা হয় ওটাকে বলা হয় অবস্থান ভেক্টর, এটা আমরা জানি। আর এটাকে লেখা হয় হলো কত xi প্লাস হলো কত yj প্লাস হলো কত zk, xi প্লাস হলো কত yj, মানে এটার সাথে x অক্ষ বরাবর যায়, সেজন্য কত i ক্যাপ দ্বারা বোঝানো হলো কত x অক্ষ বরাবর, y ক্যাপ দ্বারা বোঝানো j ক্যাপ দ্বারা বোঝানো হয় কত y অক্ষ বরাবর, আর z দ্বারা বোঝানো হয় কত হলো কত z অক্ষ বরাবর যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা হলো কত ভেক্টর বোঝায়। আর যদি ভেক্টরের শুধু মান বের করতে বলে, যদি মান বের করতে বলে যে মূল বিন্দু থেকে এটার অবস্থান তুমি এটা দ্বারা প্রকাশ করলা, বললো কত দূরে অবস্থান করতেছে, কি তার মানে এই মূল বিন্দু থেকে এটা কি লাগবে, মানটা লাগবে না? যদি মান প্রকাশ করতে হয়, মানের জন্য প্রকাশ করা হয় মডুলাস দিয়ে, সেটা হলো কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হলো কত z স্কয়ার। সেই মান বের করার সূত্র হলো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হলো কত z স্কয়ার। এটা হলো কত সূত্র। জাস্ট এই বিন্দুগুলোর যে স্থানাঙ্ক, এই স্থানাঙ্কগুলোকে বর্গ করে যোগ করে দিলেই হবে। তো এটার একটা প্রমাণটা ছিল, তো প্রমাণটা আমি দেখাতে পারলাম না। তো এখন যে অঙ্কগুলো করব, যে টপিকে ঢুকবো, সেটার জন্য আমার কি এগুলো লাগবে, সেটার জন্য কি আমার এগুলো লাগবে। এবার আসো, আমাদের টপিকের নাম হলো কত ভেক্টরের যোগ বা বিয়োগ। ভেক্টরের যোগ বা ভেক্টরের যোগ বা বিয়োগ হয় না, এটা আমরা আগে বলছিলাম। জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরের যোগ বা বিয়োগ হয় না, সেই ভেক্টরের যোগ বা বিয়োগকে আমরা কি বলছিলাম, মনে যদি থাকে তাহলে সেটাকে আমরা বলছিলাম কত লব্ধি। আর সেই লব্ধি বের করার জন্য এত কাহিনী করলাম, সে প্রথম থেকে শুরু করে এই যাবৎকালে এই পর্যন্ত যতগুলো আমরা করছি, সবগুলো ছিল ওই ভেক্টরে কি বের করার জন্য, লব্ধি বের করা নিয়ে। ঠিক আছে? তো ভেক্টরের যোগ হয়, ঠিক আছে, যখন এই টাইপের রাশিগুলো আসে,
তখন যোগ বের করার সূত্রটা তখন আমার আলাদা হয়ে যায়। ভেক্টরের যোগগুলোকে কি বলি আমরা? লব্ধি বলি, ঠিক আছে? বা বিয়োগকেও কি বলি? লব্ধি বলি। আচ্ছা, তো ভেক্টরের যোগ বিয়োগ করার জন্য আমরা জ্যামিতিক যে সূত্রগুলো, সামান্তরিক সূত্র, লম্বাংশের, রূপাংশের, আপেক্ষিক দিকের যে অঙ্কগুলো করে আসছি, এগুলো ছিল সব বের করছি আমরা, কিন্তু লব্ধি বের করছি। তো এখন হচ্ছে হলো ভেক্টরের কিছু অঙ্ক আসবে, সেগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে, ঠিক আছে? তো আমি যদি ভেক্টরের যোগ বলি, ধরো এরকম হবে, এটা যদি 5i একবারে অঙ্ক হিসেবে বলে দিই, তাহলে খুব সুবিধা হবে বুঝতে। 9 এটা একটা ভেক্টর দেওয়া আছে, এটা একটা ভেক্টর দেওয়া আছে, তার সাথে আরেকটা ভেক্টর এরকম আছে 3i প্লাস 2j প্লাস হলো 7j। তো এই দুটো ভেক্টর তোমাকে যোগ করতে বলছে, ঠিক আছে? ভেক্টরে কি করতে হবে? যোগ করতে হবে। লিঙ্ক বারবার নাকি কেটে যাচ্ছে, সাজ্জাদ হচ্ছে, কি সমস্যা হচ্ছে আমি তো আসলে বুঝতেছি না। আচ্ছা, তাহলে এখন যদি এই দুটো ভেক্টরের এই একটা ভেক্টর এই একটা ভেক্টর যদি যোগ করতে বলে, তাহলে আমাদের দেখো, আমরা যোগ করার নিয়ম কিন্তু বীজগণিতের নিয়মে এইভাবে করছি না। x আর y যোগ করে কিছু পাওয়া যায় না। কি পাওয়া যায়? x আর x যোগ করলে কত পাওয়া যায়? 2x পাওয়া যায়। তার মানে এখান থেকে আমরা বুঝছি 2x পাওয়া যায়। তার মানে আমরা এখান থেকে বুঝতেছি হলো কত, সিমিলার টাইপের কি হয়? যোগ হয়। অনুরূপভাবে সিমিলার টাইপের কি হয়? বিয়োগ হয়। তো ভেক্টরের ভিতরে এটা x এর সাথে x কি হবে? i এর সাথে i কি হবে? যোগ হবে। তাহলে যোগ হলে কত আসে? 5 আর 3 যোগ করলে 8 আসে। 6 অনুরূপভাবে 6 আর 2 যোগ করলেও কত আসে? 8 আসে। আর অনুরূপভাবে 9 আর হলো কত, 7 যোগ করলেও তোমার আসলে কত আসে? 16 আসে। তো এভাবে যোগ করতে হয়। যোগ হলো কত, সিমিলার সিমিলার টাইপের মধ্যে কি করতে হয়? যোগ করতে হয়, ঠিক আছে? এবার যদি বিয়োগ থাকে, এবার যদি মনে করি এখানে বিয়োগ চিহ্ন দিই, তাহলে বিয়োগ চিহ্ন দিলে কি করতে হবে আমাদের? বিয়োগের সূত্রটা কি রকম আসে? 5i প্লাস হলো কত, 6j প্লাস হলো কত, 9k মাইনাস হলো কত, 3i মাইনাস হলো কত, 2j মাইনাস হলো কত, 7j। বিয়োগ থাকলে কি হয়? বিয়োগগুলো তোমার ভিতরে গুণ করে দিবা, ঠিক আছে? তারপর বিয়োগ হবে কিভাবে? i এর সাথে i, 2i
জে এর সাথে জে প্লাস হলো কত 2j, এটার সাথে এটা করলে কত হবে প্লাস হলো কত 2k। ঠিক আছে, যোগ বিয়োগ যেটা আছে সিমিলার টাইপের সাথে যোগ হয়, সিমিলার টাইপের সাথে কি হয় বিয়োগ হয়। ঠিক আছে, এবার যদি হয়ে যায় তাহলে আমরা এবার চলে যাব যোগ বিয়োগ গেল, এবার আমরা আসবো কত গুণ, ভেক্টরের গুণ। ভেক্টরের গুণ হয় দুই ধরনের, ভেক্টরের গুণ হয় হলো কত দুই ধরনের হয়। একটা হলো তোমার হচ্ছে কত ডট গুণন বা হচ্ছে স্কেলার গুণন, আরেকটা হলো কত আমাদের ভেক্টর গুণন বা হলো তোমার হচ্ছে কত ক্রস গুণন। ঠিক আছে, এবার পুরো ভেক্টরের যোগ বিয়োগ হয়ে গেল, এবার ভেক্টরের কত গুণ। ভেক্টরের কি হবে এবার গুণ হবে। ভেক্টরের গুণ দুই ধরনের হয়, একটা হলো ডট গুণন, ডট গুণন বা হলো কত স্কেলার, আর হচ্ছে কত তোমার হচ্ছে কত ক্রস গুণন, ক্রস গুণন বা হচ্ছে তোমার কত ভেক্টর গুণন, ভেক্টর গুণন। এখানে হচ্ছে ফার্স্ট যে কোশ্চেনটা অ্যারাইজ হবে সবার কাছে, জীবনও শুনবা না, কোন জীবন দশাতেও তোমরা হয়তো শুনবা না, 2 এর 2 গুণ করে কখনো দুইটা জিনিস পাওয়া যাবে, 2 এর 5 গুণ করে কখনো কি পাওয়া যাবে দুটা জিনিস পাওয়া যায়। 2 এর 2 2 এর 5 গুণ করে কখনো শুনছো যে 10 পাওয়া যায় আর একটা 100 পাওয়া যাবে, একটা 10 আর একটা কত 100, এটা কি কখনো সম্ভব? আচ্ছা, তো যাই হোক, কি ব্যাপার আজ আমারও ফোন আসছে বারবার। আচ্ছা যাই হোক, দেখো তো ভেক্টরের গুণ হলো দুই ধরনের, একটা হলো ডট, একটা হলো কত ক্রস। ঠিক আছে, তো আমি বললাম কি কখনো কি কোনোদিন দেখছো যে দুটা জিনিসের গুণ করে তুমি দুই ধরনের জিনিস পাও, একবার 10 পাও একবার কত 100 পাও, এমন কি কখনো হয়? তো ফার্স্ট না, আমি তো তো এইখানে দেখো ভেক্টরের গুণনের ক্ষেত্রে, ভেক্টর গুণনের ক্ষেত্রে আমরা গুণ করতেছি কিন্তু বলতেছি গুণ হয় দুই ধরনের। তো এটা তো আসলে কখনো সম্ভব না যে একটা জিনিস গুণ করে তুমি দুটো জিনিস পাবা, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে হলো কত দুইটা পাওয়া যায়। ঠিক আছে, তো আসলে কি এটা কখনো সম্ভব নয়, কিন্তু তারপরও এটা কেন হচ্ছে এই ব্যাখ্যাটা পাবা তোমরা চলে যখন আমরা ক্রস গুণফল করব, ক্রস গুণফল করে যখন শেষ ক্লাসে আসবো তখন যে ব্যাখ্যাটা দিতে পারবো, এখন দিলে ব্যাখ্যা তোমরা কিছুই বুঝবা না। ঠিক আছে, তাহলে এখানে একটা ফার্স্ট যে কোশ্চেন সেটা হলো ভেক্টরের গুণন কেন দুই ধরনের হবে। ঠিক আছে, আচ্ছা এটা আমরা ব্যাখ্যা দিব, অ্যানসার দিব, অবশ্যই অ্যানসার দিব। সেটা হলো কথা এই ভেক্টরের যখন লাস্ট টপিকটা পড়াবো ক্রস গুণফল যখন করে ফেলবো তারপর। তাহলে আসো আমরা দেখি আগে ডট গুণফলটা দেখি। ঠিক আছে, তারপর ক্রস গুণফল। তাহলে ডট গুণফলটা জিনিসটা হলো কত দুটো ভেক্টর রাশির গুণনে যদি একটা কি পাওয়া যায় স্কেলার রাশি পাওয়া যায়, দুটো ভেক্টর রাশির গুণনে যদি তোমার আসলে কি পাওয়া যায় একটা স্কেলার রাশি পাওয়া যায়, তাহলে সেটাকে বলা হয়েছিল কত ডট গুণন বা হচ্ছিল কত স্কেলার গুণন। দুটা ভেক্টর রাশির গুণনে, দুটা ভেক্টর রাশির গুণনে যদি একটা স্কেলার রাশি পাওয়া যায়। ঠিক আছে, তো সংজ্ঞা বইতেও আছে, তা আমি অত ডিটেলসে যাচ্ছি না ভিতরে। তা দুটা ভেক্টর দেওয়া আছে, দেখো দুটো ভেক্টরকে গুণ করব, গুণ করে আমি কি পাবো একটা স্কেলার রাশি পাবো, যদি পাই তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কত। এখানে দেখো এ কিন্তু একটা মান, বি কিন্তু একটা মান। ঠিক আছে, মান হ্যাঁ একটা কিছু পাবো যার কোনো দিক নাই, কি আছে শুধু মান আছে, মান থাকা মানে কি সেটা একটা স্কেলার রাশি। দুটা ডট গুণফলের গুণনে আমরা একটা কি পাইছি স্কেলার রাশি পাইছি, এজন্য এটার নাম হলো কত ডট গুণন। ঠিক আছে, তো বিজ্ঞানীরা এখানে ওদের ভাল লাগেনি, ওদের ভাল লাগেনি, ওরা বলছে যে ডট গুণফলটা হবে এ যদি একটা ভেক্টর হয়, বি যদি আরেকটা ভেক্টর হয়, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, এই কোণের cos থিটার গুণফলের সমান।
তাহলে ডট গুণফলটা হবে কত, এ ডট বি হবে এ বি, এ ও বি এর মধ্যবর্তী যে তাদের মানের গুণফল, এ ও বি এর মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী যে কোণ আছে ওই কোণের কসের গুণফলের সমান। ঠিক আছে, ভেক্টর দ্বয়ের মান এবং তাদের মধ্যবর্তী যে কোণ আছে ওই কোণের কসের গুণফলের সমান। ঠিক আছে, তাহলে এ হলো আমাদের হলো এখান থেকে ডট গুণফল। তাহলে ডট গুণফল সমান আমরা লিখতে পারি এ ডট বি ইকুয়ালস টু এ বি cos থিটা। সংজ্ঞাটা বইয়ে সুন্দর করে দেওয়া আছে, তোমরা ওখান থেকে একটু দেখে নিও। যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলতে পারি এ ডট বি ইকুয়াল টু হলো কত, এ বি cos 90 ডিগ্রি মানে হলো কত 0। তাহলে এই কথাটাকে আমরা আরেকটু ঘুরায় বলতে পারি যে ডট গুণফল যদি শূন্য হয়, ডট গুণফল যদি শূন্য হয়, এক নম্বর কন্ডিশন লিখে রাখতে পারো বা একটা মার্ক দিয়ে দিতে পারো এটাকে এইভাবে যে ডট গুণন যদি শূন্য হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। ডট গুণন যদি শূন্য হয় তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। ঠিক আছে, তার মানে হলো কত, এ ভেক্টর আর বি ভেক্টরটা পরস্পর কত লম্ব। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনে আসে যে দেখাও যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। এটা যদি আমাদের বের করতে বলে তাহলে আমরা করব কি, দুটো ভেক্টরে কি করব, জাস্ট ডট গুণফল করব, করে যদি দেখি তাদের মান শূন্য আসছে, এরকম শূন্য আসছে, তাহলে ভেক্টর দ্বয় পরস্পর কি লম্ব। তাহলে চলো আমরা আগে একটা অঙ্ক দেখি। একটা অঙ্ক দেখি, তারপর আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো। আসলে অঙ্ক করতে করতে নিয়ম কানুন শেখা হবে। এর মান দেওয়া আছে 916 a equal to 99 plus 916 j minus 6 কে, আর বি আর একটা ভেক্টর, বি ভেক্টরের মান দেওয়া আছে হলো কত 4 minus 6 5, 4 minus 6 5। তাহলে আমাদের হলো দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর। দেখা হচ্ছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, দেখা হচ্ছে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। তাহলে আমরা কি জানি, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে আমরা জানি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে কি হবে, ভেক্টর দ্বয় পরস্পর যদি লম্ব হয় তাহলে আমরা জানি তাদের ডট গুণফল ইকুয়াল টু 0 হবে। তার মানে আমরা এই ভেক্টর এবং এই ভেক্টরে কি করব, ডট গুণফল করব, করে দেখি এটা 0 আসে কি না। যদি 0 আসে তাহলে আমাদের কি হবে, অঙ্কটা প্রমাণ হয়ে যাবে। তাহলে হলো কত, a ডট b ইকুয়াল টু, আমরা তাহলে a ভেক্টর লেখো 9i প্লাস j মাইনাস হলো কত 6k প্লাস হলো কত 5k। আচ্ছা, তাহলে এখানে তোমার চলো কত ডট গুণফল হবে। ঠিক আছে, ডট গুণফল এখন হয়তোবা তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, আমরা তো ডট গুণফলের সূত্র এটা দেখলাম এ বি cos থিটা। ঠিক আছে, তো এই পুরো মানটা আমার এই অঙ্কের জন্য এই পুরো মানটাই আমার 0 আসছে। তো এখন এইটুকু পার্টটা আমরা ক্যালকুলেশন করতেছি। ঠিক আছে, একটু খেয়াল করো, তোমরা সূত্র দেখছো কত, a ডট b ইকুয়ালস টু কত a b cos থিটা। তো আমরা জানি ডট গুণফলের ক্ষেত্রে যদি 90 ডিগ্রি হয়, থিটার মান 90 ডিগ্রি হয়, তাহলে এই পুরো পার্টটা কত হয় 0। ঠিক আছে, তো এই 0টা আমরা তো ধরে রাখতেছি যে আমি এইটুকু পার্টটা ক্যালকুলেশন করে 0 বের করব। ঠিক আছে, আমি এইটুকুর ক্যালকুলেশনটা এখন করতেছি। কোন পার্টটুকু, এইটুকু। ঠিক আছে, আস্তে আস্তে ক্লিয়ার হবে, আর একটু আমরা ভিতরে ঢুকি তাহলে ক্লিয়ার হয়ে যাবে কনফিউশনগুলো। তাহলে আমাকে এখন বলো, গুণ করতে হয় না, তাহলে তোমরা কিভাবে গুণ করো, এই প্রথমটা দিয়ে এই পুরো তিনটাকে, তারপর এইটা দিয়ে এই পুরো তিনটাকে, এইটা দিয়ে এই পুরো তিনটাকে গুণ করো না। তো এইখানেও তোমার সিমিলার প্রসিডিউর, আমরা কি করব, এটা দিয়ে এটাকে গুণ করে দেব। ঠিক আছে, তাহলে হবে কত 4 নং 36, 9 আর 4 এ গুণ করলে কত আসে 4 নং 36, তারপর কত দিব i ডট i, তারপর মাইনাস 9 আর 6 গুণ করলে আসে হলো কত 54, তারপর i ডট j। একটা জিনিস
খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা একটু মাথায় রাখবা, তুমি এটা দিয়ে স্টার্ট করছো তাই না, তাহলে এটার যে আই সবার আগে আগে থাকবে, এই আই এই যে এখানে, এই আই এই যে এখানে ফার্স্টে থাকবে, ঠিক আছে, পরে যাওয়া যাবে না। মানে তুমি এখানে এটা লিখতে পারবা না, জে ডট আই এটা লিখতে পারবা না, লিখলে ভুল হবে। অবশ্য ডট গুণনে ভুল হবে না, কিন্তু ক্রস গুণনে ভুল হবে, ঠিক আছে। তো সাবধান থাকাই ভালো, সবসময় যেটা প্রথম দিয়ে গুণ করতেছো সেটা যেন প্রথমে থাকে। তারপর হচ্ছে হলো কত, এটা দিয়ে এবার এটাকে গুণ করবো না, প্লাস হলো 5 নং 45 আই ডট হলো কত কে, ঠিক আছে, এটা শেষ, একটা গুণন শেষ। এরপর কি করবা, এই যে দ্বারা কি করবা, এই পুরো তিনটাকে তারপর গুণ করবো, ঠিক আছে। তো ওই গুণে যাওয়ার আগে আমি আর একটু জিনিস শিখাই দিই, একটু ছোট করে দেই। এটা তো তোমার বড় হয়ে গেছে তাই না, একটু ছোট করে দিই। সেই ছোটটা হলো 36, এটা সমান 1 হয়, আই ডট আই করলে 1 আসে, কেন আসে দেখা দিচ্ছি, এখনই দেখা দিচ্ছি। মাইনাস এটা সমান 0 হয়, তাহলে 0 হয়ে যাবে, এটা সমান 0 হয়, তাহলে 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি কি বুঝলা, যে সিমিলার টাইপের সাথে যে আই এর সাথে আই যদি গুণ করি তাহলে আবার আসে 1, এখানে একটু লিখে রাখি, আই ডট আই করলে 1 আসে, তারপর হলো কত জে ডট জে করলে তোমার আসলে কত 1 আসে, আর হলো কত কে ডট কে করলে তোমার আসলে কত হলো 1 আসে, ঠিক আছে। আই জে কে যদি করো তাহলে সেটা সমান কত 1 আসে। আর যদি বিপরীত যদি হয়, আই এর সাথে যদি তুমি জে নাও তাহলে 0 আসবে, জে এর সাথে যদি তুমি কে নাও তাহলে কত আসবে 0 আসবে। বিপরীত গুলোর জন্য 0 হয়, আর সিমিলার টাইপের সাথে তোমার আসলে গুণ করলে কত আসে, তোমার ডট গুণফল করলে 1 আসে। কেন আসে ব্যাখ্যা দিচ্ছি, সবই ব্যাখ্যা দিব, একটু সময় নিতে হবে, ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে আসবে, তুমি খালি এটাকে কমপ্লিট করো। তাহলে আমরা এখান থেকে ডট গুণনের ক্ষেত্রে একটা নিয়ম শিখলাম, হলো কত সিমিলার টাইপের সাথে কি হয় গুণ হয়, আর অন্যটার সাথে গুণও হয় কিন্তু সেটা সমান কত আসে 0 আসে। তো আমরা তো বারবার এইভাবে করব না, এইভাবে করলে কি হবে, আমার টাইম কনজিউম হবে এবং কত বড় হয়ে যাবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা কি করলাম, এটা এখন ছোট করে ফেলবো। হবে কত, আমরা জানি আই এর সাথে কি হয়, আই এর সাথে আই গুণ হয়, তাহলে এখানে 4 8 হলো কত 36, ঠিক আছে। তারপর জে এর সাথে জে গুণ হবে, তাহলে হলো কত হলো জে হলো কত -6, তারপর হলো কে এর সাথে কে গুণ হবে, তাহলে কে এর সাথে কে গুণ করলে -30 ইকুয়াল টু হলো কত 0। তাহলে দেখো আমরা ডট গুণফল ইকুয়াল টু কত পাইছি 0 পাইছি, তাহলে মানে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব এ ডট বি ইকুয়াল টু হলো কত 0। আমরা ডট গুণফল ইকুয়াল টু যদি 0 পাই তাহলে আমরা বলতে পারবো না ভেক্টর দ্বয় মানে এ আর বি ভেক্টর দুটো পরস্পর লম্ব, ঠিক আছে। এটা ফার্স্ট কোশ্চেন লিখে রাখো, দেখাও যে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, কিভাবে দেখাবা তার প্রসিডিউর হলো এটা, ঠিক আছে। তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব এটা যদি প্রমাণ করতে বলে তাহলে তোমাদের হলো শর্ত হলো কত, এভাবে ডট গুণফল করবা, ডট গুণফল করে দেখবা যে 0 আসছে কি না, যদি 0 আসে তাহলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। আচ্ছা, এবার আসো ব্যাখ্যায়, এটা সমান 1 কেন, এটা সমান 1 কেন, এটা সমান 1 কেন, এটা সমান 0, এটা সমান 0 কেন, লিখে রাখো। খ নাম্বার কোশ্চেন, 3 স্টার 4 স্টার না 5 স্টার দিবা দাও, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা, ঠিক আছে। এবার আসো আমি এটার ব্যাখ্যা দিই, আই ডট আই ইকুয়াল টু লেখা যায়, দেখো তো এটাকে যদি এ বলো, এটাকে যদি বি বলো, তাহলে আমাদের বলা যায় না এ ডট বি, এ ভেক্টর ডট হলো কত বি ভেক্টর, ক্যাপ দেওয়া মানে কি বোঝায়, ওটা তো ভেক্টর বোঝায়, কিন্তু একক ভেক্টরকে প্রকাশের জন্য ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। একক ভেক্টরের মান হলো 1, কিন্তু তাদের একটা কি থাকে, নির্দিষ্ট দিক থাকে। তাহলে এ হলো একটা ভেক্টর, বি হলো একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাহলে কত লেখা যায় এ বি cos থিটা, ঠিক আছে। সূত্রটা লেখো, ঠিক আছে। এটা হলো a ডট b, তাহলে আমরা লিখতে পারি a b cos থিটা, a ডট b ইকুয়াল টু লিখতে পারি a b cos থিটা, ঠিক আছে। আচ্ছা, এটা একক ভেক্টর, তার মান কত, i হলো একটা একক ভেক্টর, এর মান হলো কত 1, মডুলাস অফ i এর মান হলো কত 1, এরও একক ভেক্টর, এর মান হলো কত 1, cos এটা হলো x অক্ষ, আইও হলো x অক্ষ, এটা হলো কত তোমার x অক্ষ, x অক্ষ আর x অক্ষের সাথে মধ্যবর্তী কোণ কত, থিটার মান 0 ডিগ্রি না, থিটার মান হলো কত 0 ডিগ্রি, ঠিক আছে। তাহলে cos 0 ডিগ্রির মান হলো 1, তার মানে পুরোটাই কত হলো 1 হয়ে যায়, ঠিক আছে। এটা হলো ব্যাখ্যা। i এর সাথে i 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই 0 ডিগ্রি কোণ উৎপন্নের জন্য 0 ডিগ্রি কোণ উৎপন্নের জন্য তোমার চলো কত আসছে, cos 0 ডিগ্রি মান হলো কত 1, এজন্য 1 আসছে।
অনুরূপভাবে এটা হলো কত অয় অক্ষ অয় অক্ষ অয় অক্ষ এবং অয় অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 0 ডিগ্রি। জেড অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে 0 ডিগ্রি। ঠিক আছে, এবার যদি ব্যাখ্যাটা আমার এটা চায়, এটা যদি ব্যাখ্যা চায় তাহলে দেখি কি দেওয়া যায়। আই ডট হলো কত জে ইজ ইকুয়ালস টু আই জে কস হলো কত থিটা, এ ডট বি ইকুয়াল টু কত এ বি কস থিটা, এর মানে হলো 1, এর মানে হলো 1 আর কস হলো 90 ডিগ্রি। কারণ এটা হলো এক্স অক্ষ আর এটা হলো কত ওয়াই অক্ষ। এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। আর cos 90 ডিগ্রির মান শূন্য হওয়ার কারণে cos 90 এর মান শূন্য হওয়ার কারণে প্রতিটাই কি হয়ে যায় 0 হয়ে যায়। বুঝতে পারছো কথা আমি কি বললাম? তার মানে আমরা এখান থেকে বুঝতে পারি যে সিমিলার টাইপের জিনিসগুলোকে করলে কত আসে 1 আসে, সিমিলার টাইপগুলোকে গুণ করলে কত আসে 1 আসে, এবং বিপরীত টাইপের জিনিস যদি গুণ করা হয় ডট গুণ করা হয় তাহলে আসে কত 0। তো এখন এই জিনিসগুলো তো বারবার এখানে লেখা লাগতো, তো কত লেখার দরকার নাই, তোমরা কি করবা সিমিলার গুলো কি করবা খালি গুণ করে দিবা। ঠিক আছে, এই হলো আমাদের ডট গুণন। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা একটু বলো, যদি সমস্যা থাকে কনফিউশনটা আগে ক্লিয়ার করে দিয়ে সামনের দিকে আগাই। ঠিক আছে, যদি এখানে যদি সমস্যা থাকে তাহলে সামনের দিকে আমি আগাতে পারবো না, একটু সমস্যা হবে, কারণ ডট গুণফল দিয়ে তো সবকিছু। বলো কি সমস্যা আছে? কি কারো কোনো সমস্যা নেই? তাহলে তো ভালো, খুব ভালো। আমরা তাহলে আর একটু ভেতরে ঢুকি, আর একটু ভেতরে ঢুকবো, এগুলো তাহলে মিশাই দিই। এগুলো তাহলে আমি চলে মিশাই দিলাম, দিয়ে একটু চেঞ্জ করে দিই, একটু খালি চেঞ্জ করি, অত করার দরকার নাই তো, একটা ডাটা চেঞ্জ করে দিলেই হলো। তোমাকে বের করতে বলছে কোশ্চেন এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ইকুয়াল টু হোয়াট। এই সাইন মানে জানো, মাথার উপরে একটা যদি অ্যারো চিহ্ন দেওয়া থাকে সেটাকে বলা হয় কত কোণ। তার মানে কি বের করতে বলছে, এ ও বি এর মধ্যবর্তী কোণ, এই চিহ্ন দ্বারা কি বোঝায় কোণ বোঝায়, মাথার উপরে কিন্তু দেওয়া হয় নিচে না। তাহলে কত এ ও বি এর মধ্যবর্তী কোণ তোমাকে বের করতে হবে। তাহলে কোণ বের করার জন্য আমার সূত্র এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি cos থিটা ইজ ইকুয়ালস টু a ডট b ডিভাইডেড বাই হলো কত ab। তাহলে আমরা উপরে দেওয়া আছে ডট গুণন, তাই না? উপরে তাহলে ডট গুণন করব, ভেক্টরটা লিখি 9i প্লাস যে মাইনাস হলো কত 6 কে। তোমরা এক কাজ করো, এটা ডট গুণ করে কত আসে সেই মানটা আমাকে আগে জানাও, সেই মানটা কত আসে আমাকে একটু জানাও ডট গুণ করে। নিচে ফাঁকা রাখো, হর ফাঁকা রাখো, উপরে ডট গুণ করে কত আসে সেটা আমাকে একটু জানাও, দেখি কি বুঝতে পারলা। একটু তাড়াতাড়ি করতে হবে, যে সময় নেই, 40 মিনিট হয়ে গেছে তো লাইন কেটে যাবে, একটু তাড়াতাড়ি করো। 45 কি এখনো বের হলো না? আমি তো বের করলাম 9 আসে, 9 আসে। কিভাবে আসে? এই 9 এর সাথে 5 গুণ করলে কত আসে, 5 9 45। এটার সাথে এটা যখন যে সাথে যে গুণ করবে তখন আসবে 6, এটার সাথে এটা যদি গুণ করো তখন কত আসবে -30। তাহলে এখান থেকে যদি করো 30 বাদ দিলে 15, 9 আসে। ঠিক আছে, তাহলে উপরে আসে হলো কত 9। তাহলে আমার কিন্তু লবের পার্টটা শেষ, এবার কত হরের পার্টটা করব। ঠিক আছে, এখানে কত এর মান বের করতে হবে, তাই না? তো মান বের করার নিয়ম কি বলছিলাম, একটু আগে লিখে দিয়েছিলাম, ওই যে আর মান ইজ ইকুয়ালস টু √(x² + হলো কত y² + হলো কত z² না?
তার মানে এটার বর্গ এর সহগের বর্গ এর সহগের বর্গ, এই সহগ হলো কত 9, এটা সহগ হলো কত 9, তাহলে তার বর্গ প্লাস এর সহগ হলো 1 তার বর্গ প্লাস এটা সহগ হলো কত -6 তার বর্গ, তাহলে a বের হয়ে গেল। b বের করতে গেলে 5 স্কয়ার প্লাস -6 তার উপর স্কয়ার প্লাস 5 স্কয়ার, ঠিক আছে। তাহলে 9 9 81, 81 আর 36 কত হয়, ঠিক আছে। তো যাই হোক এখান থেকে একটু ক্যালকুলেট করে দেখো এখানে এর মান কত আসে, তো সেটা লেখো এখানে। তাহলে আমরা ফাইনালি কত cos θ কত এত পাইছি, তাহলে এখান থেকে আসবে হলো কত θ cos ইনভার্স 9 ভাগ হলে যে রুট দিয়ে যে অ্যানসারটা আসে, ঠিক আছে এটা। আচ্ছা, তো আমাদের এখান থেকে আসলে ক্যালকুলেটর ইনপুট দিয়ে যদি তুমি এটার মানটা বের করো তাহলে দশমিক দিয়ে আসবে একটা মান, দশমিক দিয়ে আসে। তো দশমিক দিয়ে কেমন আসবে, হয়তো বা 29.222 এরকম থাকবে, বা 32 বা 35 বা 37.432 এরকম একটা মান থাকবে বেখাপ্পা টাইপের মান। তো অ্যানসার গুলো অত বেখাপ্পা টাইপের মান রাখে না, অ্যানসার গুলো সচরাচর এই আকারেই রাখে, মানে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স সামথিং, এখানে যেটা আসবে সেটাই দিয়েই অ্যানসার গুলো কেন জানি বেশিরভাগ রাখে, ঠিক আছে। তোমরা এইভাবে রেখে দিও, ক্যালকুলেটর ইনপুট দেওয়ার দরকার নেই, কারণ দশমিক দিয়ে মান আসবে তো এই জন্য ইনপুট দেওয়ার দরকার নেই। তাহলে আমাদের এই স্টেজ থাকলো, আমি একটু যে কেটে দিয়ে আবার ফোন দিচ্ছি, তারপর দেখি কি কি অবস্থা। চলো তারপরের টপিকে আমরা চলে যাই। এরপরের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা অনেকবার আসছে, মানে ভালোই সালে আসছে। তোমাদের মনে হয় বুঝলাম যে ফিজিক্সে ভেক্টর চ্যাপ্টার, ম্যাথে একটা ভেক্টর চ্যাপ্টার আছে। তো ভেক্টর চ্যাপ্টারটা ম্যাথে খুব কম অঙ্কই আসে, তো ম্যাথ থেকে যে ভেক্টর অঙ্কটা আসে, এই যে আমি যেটা করে দিচ্ছি এই অঙ্কটা একটু বেশি আসে, ম্যাথেও আসে ফিজিক্সেও আসে। তো কোশ্চেনটা হলো একটা ভেক্টর দেওয়া থাকবে অক্ষত্রয়ের সাথে, অক্ষত্রয়ের সাথে কত কোণ উৎপন্ন, মানে হলো আমাদের এ দেওয়া আছে, একটা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে তোমার অবশ্যই কি, তাহলে মনে করো যে এই ভেক্টরটা হলো কত এইরকম, ঠিক আছে। এটা হলো কত y এক্সিস, এটা হলো কত x এক্সিস, আর এটা হলো কত z এক্সিস, যেটা দাও। তাহলে এই হলো কত এই ভেক্টরটা হলো কত এটা। তো এটা দেখো তো, এখান থেকে একটা কোণ উৎপন্ন করছে x অক্ষের সাথে, y অক্ষের সাথে হলো কত θ2, আর z অক্ষের সাথে উপর দিয়ে নিয়ে আসো θ3। তাহলে একটা ভেক্টর তিনটা অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, θ1 θ2 θ3 কোণ উৎপন্ন করছে। তো এই কোণ তিনটার মান তোমাকে কি করতে হবে, বের করতে হবে। অক্ষত্রয়ের সাথে যে কোণগুলো উৎপন্ন করে সেই কোণগুলো তোমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে অঙ্কটা করবে এইভাবে, ধরি এ এক্স অক্ষের সাথে θ1 কোণ উৎপন্ন, তাহলে আমাদের এ ডট হলো কত আই ইকুয়াল টু এ আই cos θ, মানে এখান থেকে আমরা cos θ ইকুয়াল টু
এটা হলো এ ভেক্টর। আই কেন নিলাম, যেহেতু এক্স অক্ষের সাথে কে থাকে, আই থাকে, এই জন্য কত এক্স অক্ষের উপর চুপচাপ বসেই আছে আমার কত আই ভেক্টর, ওটা বসেই আছে। তো এই জন্য কত আমরা আই নিচ্ছি, ঠিক আছে। এক্স অক্ষের সাথে সবসময় কি বসে, আই বসে, সেটা আই নিলাম। তাহলে এ ডট আই ইকুয়ালস টু এ আই cos থিটা, তাহলে cos থিটা ইকুয়ালস টু এটা লেখা যায়। কারণ হচ্ছে কত এ ডট আই ইকুয়াল টু এর মান বসাই, আই ক্যাপ, আর নিচে হলো এর মান হলো কত রুট ওভার দাও 9 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস মাইনাস 6 তারপর স্কয়ার, ঠিক আছে। আর এই একক ভেক্টর তার মান তো 1, তাহলে আই এর সাথে কি হয়, আই গুণ হয়, তাহলে 9 আসে। আর বাকি যা আসে সব 0 হবে, আই এর সাথে যে গুণ করলে 0 হয়, আই এর সাথে কে গুণ করলে কত হচ্ছে 0 হয়। আর নিচে থাকে কত 9 9 81 82, আর হলো 16 যোগ করলে হয় হলো তোমার কত 98, তাই না। root 90। তাহলে অতএব থিটা 1 ইকুয়াল টু cos ইনভার্স, হ্যালো কেউ কিছু বললা, হ্যালো, ও 6 6 36, হ্যাঁ ঠিক আছে, আমি 6 6 16 ধরছি, 150 টা 18 না, সমস্যা নাই, তোমার তো ক্যালকুলেটর দিয়ে যেটা আসবে সেটা, আমি তো মুখে মুখে করছি, আমি 6 6 16 মনে করছি আর কি, সেই হিসাবে 18 বলে দিচ্ছি। যাই হোক, ওটা তো ক্যালকুলেশন, ক্যালকুলেশন তোমরাই পারবা। তো এখানেও দেখো ক্যালকুলেটরে যদি তোমরা ইনপুট দিয়ে দেখো cos ইনভার্স 9 ভাগ হলো রুট ওভার 118, তো যদি এটা ক্যালকুলেটর ইনপুট দাও একটা বেখাপ্পা টাইপের মান আসবে, বেখাপ্পা টাইপের মান আসবে। তো বেখাপ্পা টাইপের মানটা অ্যাভয়েড করার জন্য কেন জানি সব বইয়েই থিটা 1 cos ইনভার্স এত দেওয়া থাকে, ঠিক আছে। তো সেজন্য আমি এটাই দিচ্ছি। আর তোমার যদি ভালো লাগে তাহলে ইকুয়াল টু দিয়ে দশমিক আকারে যেটা আছে সেটা দিও, তবে দশমিক আকারে মনে হয় না আর কি ভালো হবে। তারপর এটা বলে এক্স অক্ষ, ঠিক আছে। আমার তো সুবিধা, আমি তো আসলে আর কি দেখা লাগবে না, আমি কি করবো সুন্দর করে এইভাবে খালি মিশাই দিব। এটা লিখবো এখন ওয়াই অক্ষের সাথে থিটা 2 কোণ উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে থিটা 2 হলে এখন তার ওয়াই অক্ষের সাথে বসে কি যে বসে, তাহলে তখন কি লিখবো, যে লিখবো, আর কোনো পার্থক্য নাই। এখানে কত লিখবো, যে। তাহলে এইখানে তাহলে জি এর সাথে কত জে গুণ হয়ে থাকবে কত উপরে শুধু 1, আর জে এর সাথে আই গুণ করলে 0, জে এর সাথে কে গুণ করলে কত 0 আসে, তাহলে জে এর সাথে কত হলো জে। তাহলে এখন এখান থেকে আসলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে, ঠিক আছে। এই হলো আমাদের এখানকার অঙ্ক। তাহলে এটা যদি তোমাদের হয়ে যায় তারপরে লাইনে লেখো, এবার লিখবে কত জেড অক্ষ, জেড অক্ষের সাথে থিটা 3 কোণ উৎপন্ন করে। তাহলে জেড অক্ষের সাথে কি আছে, এবার আসলে কি কি আছে মানে কত, এখানে কি আছে একটা বের করতে পারলে আসলে সবগুলো কত সহজ হয়ে যাবে, তখন এখান থেকে কত -6 আসে। এই হলো কত অ্যান্সার, ঠিক আছে। এখানে আমরা যে দিচ্ছি এখানে কি হবে, তাহলে অক্ষরের সাথে এভাবে তোমরা কত অঙ্কটা করে ফেলবে, ঠিক আছে। আমাদের ডট গুণফল নিয়ে আর একটা টপিক আছে, ওটা করে আজকে শেষ দিব। তো ইচ্ছা ছিল ক্রস গুণফলে যাওয়ার জন্য, কিন্তু আসলে যাওয়া গেল না। তো ঈদের আগে তো মনে হয় আজকে এটা লাস্ট ক্লাস হচ্ছে ফিজিক্সের। ঈদের পর দেখি ক্রস গুণফল সহ আমার আর ভেক্টরের দুইটা লাগবে ক্লাস, সাথে তোমার হচ্ছে হলো যদি ক্যালকুলাসটা করো ভেক্টরের ক্যালকুলাসের আর 3টে ক্লাসের মতো টোটাল হয়তো 4টে কি 5টা ক্লাস লাগবে, তাহলে ভেক্টর ক্লাসটা শেষ হয়ে যাবে। তোমরা যদি বইয়ে দেখো ভেক্টর চ্যাপ্টারটা টোটালি তোমার হচ্ছে 100 পেজের উপর। তোমাদের যদি বইয়ে দেখো ভেক্টর চ্যাপ্টারটা হলো কত 100 পেজের উপর। এই 100 পেজের উপর যদি তুমি পড়তে চাও তাহলে তোমরা হিসাব করে দেখো কতদিন করে পড়তে হবে, ঠিক আছে। তো সেই হিসাবে ভেক্টর চ্যাপ্টারটা তোমাদের পুরা ফিজিক্সের বইয়ের ভিতর ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মধ্যে সবচেয়ে বড় চ্যাপ্টার। এটা করতে মোটামুটি 1 মাস লাগে, 1 মাসের বেশি লাগে। আমার হচ্ছে তোমার হচ্ছে বাসাতে তাদেরকে পড়ালাম অফলাইনে, এদেরকে প্রায় হচ্ছে
11টা ক্লাস লাগছে আমার মনে হয়। 10 থেকে 11টা ক্লাস লাগছে হলে ভেক্টর পড়াতে হবে। অফলাইনে এত সময় লাগে। তাহলে অনলাইনে তো আরো বেশি লাগার কথা। আর অনেক মাস্টার এমন আছে 2 মাস 2.5 মাস ধরে খালি ভেক্টরই করে। অনেক টিচারই আছে। আমাদের হচ্ছিল অনেক টিচারই আছে। ঠিক আছে? চলো দেখি আমরা এখন মতো ভিক্টরের আরেকটা পার্ট দেখবো। এই পার্টটা তোমরা অলরেডি চেনো, জানো। ঠিক আছে? চেহারা দেখছো এর আগেও। তবে আমরা এখন সেটাকে একটু নতুন ভাবে একটু দিচ্ছি। তো আমাদের ছবিটা ছিল কি রকম ভেক্টরের, এটা হলো কত এ ভেক্টর, এই দিক দিয়ে করা হচ্ছিল কত এটা কত বি ভেক্টর। তাদের মধ্যবর্তী কোণ ছিল কত কত থিটা। ঠিক আছে? তাহলে আমাদের সূত্র কত ছিল a ডট b ইকুয়াল টু ab। তো মনে করো যে যদি এখানে যদি লাইট দেই, তো এই যে লাইট দিছি তার মানে তোমাদের তো অবশ্যই বোঝা যাওয়ার কথা আমি লম্ব অভিক্ষেপের কথা বলতেছি। অভিক্ষেপ মানে কত ছায়া পড়বে। ছায়া কই পড়বে? এটা ছায়া এই বরাবর এইটুকুতে পড়বে। ঠিক আছে? এটা পড়বে হলো কত তোমার ছায়া। তো আসলে তো বইয়ের ভাষায় তো ছায়া বলে না, কি বলে? অভিক্ষেপ। অভিক্ষেপ। যেহেতু এখানে লম্ব আকারে পড়ছে এই জন্য এটার নাম হলো কত লম্ব অভিক্ষেপ। কি নাম? লম্ব অভিক্ষেপ। ঠিক আছে? তো এখন কোশ্চেনে বলে যে এই লম্ব বিক্ষেপের মানটা বের করো। মানটা কি করো? লম্ব বিক্ষেপের মানটা বের করো। তা আমি এটাকে x ধরলাম। এইটুকু মান কত x ধরলাম। তাহলে একটু একটা কি সমকোণী ত্রিভুজ না? এটা হলো ভূমি, এটা হলো অতিভুজ, এটা হলো কত লম্ব। তাহলে ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি? cos θ। cos θ লেখা যায় ভূমি ভাগ হলো কত অতিভুজ, অতিভুজের মান হলো কত b। x b cos θ। ঠিক আছে? অনেকে আবার বলতে পারে যে ভাই এখানে তো ভেক্টর, এখানে তো ভেক্টর। এবার এখন আমি এখানে ভেক্টর নিচ্ছি না কেন? ঠিক আছে? আমি বললাম কিন্তু কোণ বের করতেছি না, থিটা কোণ, শুধু মান বের করতেছি। এজন্য দিক নেই, মান বের করতেছি। সেজন্য আমি কি করতেছি? দিকটা এখানে অ্যালাউ করি নি। আমি কি করতেছি? শুধু মান নিয়ে প্রকাশ করতেছি। ঠিক আছে? তাহলে x এর মান হবে b cos θ। তাহলে দেখো তো আমি যদি এটা বাদ দেই তাহলে এখান থেকে লেখা যায় b cos θ ইকুয়াল টু a ডট b ভাগ a। তাহলে আমরা ডট গুণফল থেকেও কিন্তু কি বের করতে পারি? দুটো ভেক্টর দেওয়া থাকবে সেখান থেকে আমরা কত লম্ব বিক্ষেপের মান বের করতে পারি। ঠিক আছে? তাহলে এই কথাটাকে আমরা এইভাবে বলতে পারি না, x টা কি, x টা তো আর বলবো না, বলবো কত b cos θ। এই পুরোটাই কিন্তু অনেকে আবার এখানে ঝামেলা পাঠায়, এই b এর মান বসায়, এটা রুট ওভার করে b এর মানটা বসায়, তারপর কোণ বের করে a ডট b দিয়ে a ডট b ইকুয়ালস টু হলো কত ab cos θ। সেখান থেকে হলো তোমার কত থিটার মানটা বের করে। তোমার এটা পুরোটাই তোমাকে বের করতে হবে, এটা কিন্তু ভুল। তোমাকে এই পুরোটা মানই তোমাকে বের করতে বলছে। ঠিক আছে? বি cos θ পুরোটাই কিন্তু কত লম্ব বিক্ষেপের মান। ঠিক আছে? কেউ যদি আবার এই পাশে নিয়ে পাকড়ামি করো না, এই পাশেটা, এই পাশে কেন কোনো কাজ করা যাবে না। এটাই কিন্তু তোমার মান বের করতে বলছে। বি cos θ কি তোমাকে মান বের করতে বলছে। ঠিক আছে? তাহলে বি cos θ কে কি বলা যায়? এ এর উপর বি এর ছায়া। বি এর ছায়া কার উপর করছে? এ এর উপর করছে না? তাহলে বলা যায় যে এ এর উপর বি এর ছায়া বা লম্ব বিক্ষেপ। কথাটা তাহলে আমরা এইভাবে বুঝতে পারি যে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, লম্ব বিক্ষেপ হলো কত বি cos θ ইকুয়ালস টু a ডট b ডিভাইডেড বাই ঠিক আছে? তাহলে আমাদের যদি কোশ্চেন বলে দেওয়া থাকে, কোশ্চেন যদি বলে দেওয়া থাকে যে a ভেক্টরের উপর b ভেক্টর লম্ব বিক্ষেপ বের করো, তাহলে আমাদের b cos θ বের করতে হবে, করে এটা বের করতে। ঠিক আছে? অনেক অঙ্ক আছে, এটা তো অনেক অঙ্ক আছে। এবার মনে করো যে তুমি টর্চ লাইটটা এই পাশে ধরলাম না, টর্চ লাইটটা কি করলা? টর্চ লাইটটা তুমি এখানে ধরছো, টর্চ লাইটটা এবার করছো এখানে ধরছো। তাহলে এবার তোমার ছায়া তাহলে কই করবে? এইটুকু তোমার ছায়া না? এইটুকু যদি তুমি y দ্বারা প্রকাশ করো তাহলে দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, যেটার ভূমি এটা, এটা হলো কত লম্ব আর এটা হলো কত অতিভুজ। দেখো যার সাথে কোণ দিয়েছে এটা কি ভূমি, এটা তো লম্ব, এটা 3 দাগ দিয়ে তাহলে লম্ব, আর 1 দাগ দ্বারা আমি কি বুঝালাম? অতিভুজ বুঝাইলাম। ঠিক আছে? তাহলে আমাদের হলো কত cos θ ইকুয়ালস টু ভূমি ভাগ হলো কত অতিভুজ, আমাদের হলো কত y ইকুয়ালস টু কত a cos θ। তাহলে
আমরা তাহলে এখান থেকে এভাবে লিখতে পারি না যে বি এ, তাহলে এ cos থিটা, তাহলে এখানে হলো কত এ cos থিটা, এখানে কত বি দিব, খালি চেঞ্জ হয়ে যাবে, একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এবার ছায়া কার উপর পড়ছে? বি এর উপর পড়ছে। কার ছায়া পড়ছে? এ এর ছায়া। এ এর ছায়া বি এর উপর পড়ছে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ ইকুয়াল টু আমাদের এ cos থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই r, ঠিক আছে? এই তো ছায়া বের করার সূত্র হলো এটা। তাহলে উপরে তোমরা কি করবা? ডট গুণফল করবা। ডট গুণফল কিভাবে করতে হয় সেটা দেখাই দিলাম দুই তিনটা অঙ্কে। তারপর এটা হলো কি মান, নিচেরটা কি বুঝাচ্ছে? শুধু মান। তো মান কিভাবে বের করতে হয়? যে রুট ওভার এক্স এর সহগ ওয়াই আর কত জেড, এভাবে মান বের করবা, করলে আমার কত অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করবে এখান থেকে, যার উপর বলছে এ এর উপর যখন বলছে না, যে ভেক্টরের উপর বলছে সেই ভেক্টরটা নিচে যায়। এটা একটু মনে রাখো এভাবে, কারণ তোমার শুধু হয়তো বা ইয়া লিখতে লিখতে ওই যখন অঙ্ক করবে তখন মনে থাকবে না যে নিচে কোনটা আসবে কোনটা উপরে যাবে, তো বারবার তো ছবি আঁকে তুমি করতে পারবে না। তাহলে মনে রাখার উপায় হলো যে ভেক্টরের উপর ছায়া পড়ে, তার উপর ছায়া পড়ছে এই ভেক্টরের উপর, সেই ভেক্টরটা নিচে যাবে। এখানে দেখো বি এর উপর ছায়া পড়ছে, সেই বি ভেক্টরটা নিচে গেছে। যার উপর ছায়া পড়ে সেই ভেক্টরটা কি হয়? নিচে যায়। যার উপর ছায়া পড়ে সেই ভেক্টরটা কত? নিচে যায়, ঠিক আছে?